হ্যালো এসএসসি ব্যাচ 2024 কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, কিন্তু তবু পরীক্ষার প্রেসারে তোমরা অনেকেই প্রেসারাইজড, তোমরা অনেকেই মানসিকভাবে একটু চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমরা নলেজ পয়েন্ট একাডেমি তোমাদের সাথে আছি, তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে। আমরা আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি রসায়ন প্রথম পত্রের আলোচ্য 10টি টপিক, যেটাকে আমি নামকরণ করেছি টপ 10 টপিকস। এই টপ 10 টপিকস তোমরা যদি পড়তে পারো তাহলে তুমি রসায়ন প্রথম পত্রে 5টি সিকিউ সহজেই সমাধান করে পরীক্ষার হল থেকে বের হতে পারবে। যে তুমি ঠিকই শুনেছো যে 5টি সিকিউ তুমি সহজেই সমাধান করতে পারবে। চলো আমরা আজকে সেই 10টি টপিক নিয়ে দেখে আসি কোন 10টি টপিক পড়লে তোমার রসায়ন প্রথম পত্র একেবারে কমপ্লিট। তাহলে আসো, আর দেরি নয়, তোমরা আমাদের সাথে থাকো। দেখো, আমরা এই রসায়ন প্রথম পত্রের জন্য 10টি টপিক সাজিয়েছি টপ 10 টপিকস নামে। তোমরা সবাই জানো যে রসায়ন প্রথম পত্রে মোট 4টি অধ্যায় রয়েছে। 4টি অধ্যায়ের মধ্যে অধ্যায় 2 থেকে অধ্যায় 5 পর্যন্ত। এই ভিডিওটা মোস্ট ইফেক্টিভলি হবে তাদের জন্যই যারা এই 2 বছর একটু ঘোরাফেরা, একটু মোবাইলে বেশি আড্ডা, বাইরে আড্ডা যারা করেছো তাদের জন্য মোস্ট ইফেক্টিভ। কেননা শুধুমাত্র এই 10টি টপিকই তোমার এইচএসসি 2024 কে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তাহলে চলো আর না দেরি করা, শুরু করি আমরা। রসায়ন প্রথম পত্রের অধ্যায় 2 গুণগত রসায়ন। আমরা জানি গুণগত রসায়ন থেকে আমরা 3টি টপিক নিয়েছি। এভাবে প্রথম 3টি অধ্যায় থেকে তিনটি অর্থাৎ 9টি, এবং শেষ অধ্যায় থেকে শুধুমাত্র একটি টপিক তোমাদের জন্য নির্বাচিত করেছি। এবং এই টপিকগুলো আত্মস্থ করলেই তোমরা তোমাদের এইচএসসি কে সাফল্যমণ্ডিত করতে পারবে। চলো তাহলে দেখি গুণগত রসায়ন থেকে 3টি টপিক কি কি। প্রথম টপিক গুণগত রসায়নে হাইড্রোজেন পরমাণু মডেল ও রেখা বর্ণালী। তোমরা সবাই জানো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এবং রেখা বর্ণালী সম্পর্কে। আর রেখা বর্ণালীর কথা মনে পড়লেই তোমাদের চোখে সুন্দর একটা সমীকরণ অর্থাৎ রিডবার্গ সমীকরণটা ভেসে ওঠে। দ্যাট মিন্স 1/λ = RH * 1/n - 1/n2 স্কয়ার, তাই নয় কি? এই সমীকরণের মাধ্যমে সহজ সমাধান তোমরা অনেকেই করতে পারো, কিন্তু অনেকেই এখনো তালগোল পাকিয়ে ফেলো যে এই সমীকরণের সমাধান করার পরে যে তরঙ্গদৈর্ঘ্যটা উৎপন্ন হয় সেই তরঙ্গদৈর্ঘ্যের বর্গমূল। চিন্তার কোনো কারণ নেই, নলেজ পয়েন্ট একাডেমি তোমাদের সাথে আরো একটি ব্যাপারে সহায়ক। সেটি হচ্ছে আমরা এই প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল ভিডিও পোস্ট করব তোমাদের জন্য, এবং তোমাদের যে টপিকে লেখেন্স থাকবে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আমরা সেই টপিকগুলো কি আরো অ্যানালাইজ করে তোমাদেরকে ভিডিও সাপ্লাই করে থাকবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা দ্বিতীয় টপিকটি দেখি। দ্বিতীয় টপিকটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও অরবিটাল, প্লাস আমরা ইলেকট্রন বিন্যাসের 3টি নীতিকে দেখব। এখানে ব্যাপার হচ্ছে কোয়ান্টাম সংখ্যায় কি কি পড়ানো হয় তোমরা ভালো মতোই ইতিমধ্যে জেনে গেছো, বাট অরবিটাল সম্পর্কে প্রশ্নগুলো বেশি আসে, এবং অরবিটাল থেকে 2টা প্যাটার্নে প্রশ্ন আসতে পারে। কয়টি প্যাটার্নে? 2টি প্যাটার্নে প্রশ্ন আসতে পারে। এক নম্বর প্যাটার্ন হচ্ছে যে একটা ইলেকট্রনের বা একটা মৌলের সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অরবিটাল সংখ্যা নির্ণয় করো, অথবা আসতে পারে একটা মৌলের সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। পরবর্তী টপিক হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাসের 3টি নীতি, আহ্বান নীতি, পোলের বর্জন নীতি এবং গুন্ডের নীতি, এ বিষয়ে সবাই অবগত। ব্যাপারটা হচ্ছে অরবিটাল সম্পর্কিত যে তথ্য, এখানে পোলের বর্জন নীতি সম্পর্কে অরবিটালের সাথে একটা ম্যাচিং থাকে, এবং এই ম্যাচিংটা কম্বিনেশনে প্রায় ঘ নাম্বার প্রশ্নে আসে। সুতরাং এই জন্যই আমি এখানে ইলেকট্রন বিন্যাসের নীতি এই টপিকটি ইনক্লুড করেছি তোমাদের জন্য। অনেকেই আহ্বান নীতি কি এখনো পারো না। বেশ কিছুদিন আগে আমার এক স্টুডেন্টকে আমি প্রশ্ন দিয়েছিলাম আহ্বান নীতি কাকে বলে একটা পরীক্ষায়, উনি সুন্দর করে লিখে দিয়েছে বিজ্ঞানী আহ্বান যে নীতি আবিষ্কার করেছে তাকে আহ্বান নীতি বলে। এই গুণগত রসায়নের 3 নম্বর অধ্যায় টপিকটি কি? গুণগত রসায়নের 3 নম্বর টপিকটি হচ্ছে দ্রব্যতা নীতি ও দ্রব্যতা গুণফল। তুমি ঠিকই শুনেছো, দ্রব্যতা নীতি ও দ্রব্যতা গুণফল। তোমরা সবাই কেআইপি এবং কেএসপি সম্পর্কে অবগত। কেআইপি এবং কেএসপি সম্পর্কে যে ম্যাথগুলো আছে তার মধ্যে কমন একটা ম্যাথ হচ্ছে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, তাই না? এখন অনেকে এই অদক্ষেপ পড়া না পড়ার ব্যাপারে খুবই হাইপার। অনেকে অদক্ষেপ পড়াইতে গিয়ে নিজেরই চুল ফেলে দেয়, এমন না ব্যাপারটা? কিন্তু না, অদক্ষেপ পড়ানোর যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোকে সহজে ট্রিক্সের মাধ্যমে করা সম্ভব। খুব অল্প সময়ে তুমি তোমার পরীক্ষায় এই অদক্ষেপণের ম্যাথগুলো সমাধান করে আসতে পারবে। এই লক্ষ্যে আমরা কিছুদিন বাদেই একটি ভিডিও পোস্ট করব তোমাদের উদ্দেশ্যে। চলো তাহলে আমরা একটু রিকল করে নেই অধ্যায় 2 এ কি কি
টপিক আমরা রেখেছিলাম, তিনটা টপিক, হাইড্রোজেন পরমাণু মডেল রেখা প্রণালী, তারপরে ছিল কোয়ান্টাম সংখ্যা অরবিটাল, এরপরে ছিল এর সাথে সম্পর্কিত ছিল ইলেকট্রন বিন্যাসের তিনটি নীতি। একই সাথে 3 নম্বর টপিক দ্রাব্যতা নীতি ও দ্রাব্যতা গুণফল। আশা করি বুঝতে পেরেছো। এবং আমরা আসি পরবর্তী অধ্যায়, অর্থাৎ মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধনটা বিশাল একটা চ্যাপ্টার, কিন্তু আমরা খুব অ্যানালাইসিস করে শুধুমাত্র 3টা টপিক তোমাদের জন্য সিলেক্ট করেছি। এই 3টা টপিকই তোমাদের জন্য যথেষ্ট। যদি তুমি এফোর্ট দাও, এই 3টা টপিক তোমাদের জন্য সো হেল্পফুল। তো আসলে আমরা দেখি 3টা টপিক কি কি। প্রথম টপিকটা হচ্ছে অধ্যায় 3 এর, অর্থাৎ মোট টপিকের 4 নম্বর টপিকটা হচ্ছে ডি-ব্লক মৌল। তুমি ডি-ব্লক মৌল থেকে 2টা পার্ট পড়বে, একটা হচ্ছে ম্যাগনেটিজম মানে হচ্ছে ম্যাগনেটিক ধর্ম, 2 নম্বর হচ্ছে রঙিন যৌগ। মাস্ট বি রঙিন যৌগ আসার চান্স থাকে, তবে এখনকার সময় ম্যাগনেটিক ধর্মটাও খুবই গুরুত্বপূর্ণ। আর রঙিন যৌগ গঠন বলতে কি বোঝায়? অনেক সময় অনেকে রঙিন যৌগ গঠনের যে চিত্র ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটা আঁকতে গিয়ে নিজেই রঙিন হয়ে যায়। তো চিন্তা নাই, আমরা আছি তোমাদের সাথে। পরবর্তীতে দেখি টপিক 4 এ কি আছে, অর্থাৎ টপিক 5 হচ্ছে আমাদের মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের একটা টপিক, এবং সেটা হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্মসমূহ। মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম আছে প্রায় 8 থেকে 10টা। তো আমরা এই 8 থেকে 10টা মৌলের পর্যায়ভিত্তিক ধর্মকে এখন পরে পরীক্ষার আগ পর্যন্ত শেষ করতে পারবো না। সুতরাং আমরা কি করব, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম থেকে শুধুমাত্র 3টা ধর্মকে আমরা বাছাই করব: গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম যে সেটগুলো আছে, সেই ব্যতিক্রম সেটগুলোই আসে। যেমন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে 2 সেট ব্যতিক্রম আছে এবং ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে 4 সেট ব্যতিক্রম আছে। তুমি নিশ্চিত থাকো, পরীক্ষায় তোমাকে এই ব্যতিক্রম সেটগুলোই দেবে, এর বাইরে সচরাচর দেয় না। দিলে এমনিতেই পারবা, কেননা আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তির সহজ নিয়ম হচ্ছে বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে, এটা তুমি পারবা। বাট ব্যতিক্রম দিলেই তুমি পরীক্ষার হলে কট খাওয়ার সম্ভাবনা আছে। কট মানে হচ্ছে ধরা খাওয়া। আসলে আমরা পরবর্তীতে সংকরায়ন, টপিক 6 সংকরায়ন। এখানে একটু ভুল লিখেছি, দুঃখিত। টপিক 6 হবে, টপিক 6 সংকরায়ন। সংকরায়ন, অনেকেই সংকরায়ন করতে গিয়ে নিজের টোটাল মেধাটাকেই সংকরিত করে ফেলে, রাইট? সংকরায়ন হচ্ছে খুব ইজি একটা টপিক, এবং সংকরায়ন টপিকটা পরীক্ষায় আনসার করার জন্য মানে তোমার একটা ট্রিক্স অ্যাপ্লাই করা লাগে, আদারওয়াইজ তুমি মৌলের সংকরণ নির্ণয় করাটা তোমার পক্ষে কষ্টসাধ্য হবে। কিন্তু তুমি তোমার এই লাস্ট কয়েকদিনের জন্য সংকরণ সম্পর্কে যে তথ্য তুমি মাথায় ঢোকাবা, সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে শুধুমাত্র স্পেসিফিক কয়েকটি যৌগ। যেমন সংকরণের জন্য স্বাভাবিক যৌগগুলোর মধ্যে আমরা যেগুলো পড়বো: পানি, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফেট, অ্যামোনিয়াম আয়ন, ফসফরাস পেন্টাক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার হেক্সাফ্লোরাইড এবং ট্রাইফ্লোরো নাইট্রোজেন। এই 7-8টা যৌগই আমরা পড়বো, এবং 100% এই 7-8টা যৌগ থেকেই আসবে যদি স্বাভাবিক যৌগ তোমাকে দেয়। এখন প্রশ্নকর্তা যদি জৈব যৌগ খুব ভালো পারে আমার মতো, তখন তোমাকে জৈব যৌগ দিয়ে আটকানোর চেষ্টা করবে। তখন জৈব যৌগ যদি তোমাকে সংকরণে দেয়, তাহলে এই 3টা যৌগই দিবে, সেটা হচ্ছে মিথেন বা যে কোনো একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন দেবে, অথবা ইথিন দেবে অর্থাৎ ইথিলিন, অথবা বেনজিন দেবে। ইথিলিন এবং বেনজিনের সেম সংকরণ এবং অ্যালকেনের আলাদা সংকরণ, তোমরা এগুলো জেনে থাকবে। না জানলেও এগুলোর উপর বিস্তর একটা ভিডিও দেওয়া যাবে, অল্পতে শেষ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ, টেনশন নেই। পরবর্তী আমরা দেখি জটিল যৌগ। জটিল যৌগ ব্যাপারটা শুনলে মনে হয় না খুব জটিল, আসলে না। জটিল যৌগ হচ্ছে সহজ, জটিল মানেই তার আনসার সহজ হয়, তাই না? আমরা দেখি তাহলে জটিল যৌগ সম্পর্কিত কোন কোন যৌগগুলোকে আমরা আত্মস্থ করব এবং কোন কোন যৌগগুলোকে আমরা পড়ব। জটিল যৌগ মাত্র 4-5টা যৌগ নিশ্চিত এই 4-5টা যৌগ থেকে আসে, কেননা বিগত বছরের প্রশ্নগুলো থেকে এগুলোই প্রমাণিত হয় বা প্রমাণিত হয় যে আমাদের এই 4-5টা যৌগই হরহামেশা এসে থাকে। যেমন হচ্ছে হেক্সাসায়ানোফেরেট অথবা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, অথবা এটাকে অন্য নামে বা বাণিজ্যিক নামে বলা যায় পটাশিয়াম ফেরোসায়ানেট, তোমরা এটার নাম জানো। পরবর্তীতে আমরা দেখি টেট্রাঅ্যামিন ক্রোমিয়াম 3 এই যৌগটা, অথবা হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3, এই দুটো যৌগের একটা আসে, কিন্তু আমরা হয়তো মানে কি করি, একটাকে মুখস্থ করে যাই আর একটাকে দিয়ে আসি পরীক্ষায়, এটা করা যাবে না। এই দুটোর জন্য হাইব্রিডাইজেশন ভিন্ন হয় এবং তাদের গঠনও ভিন্ন হয়। এই বিষয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা দেখব টেট্রাঅ্যামিন কপার 2। টেট্রাঅ্যামিন কপার 2 এই যৌগটা নিয়ে বাংলাদেশে খুব একটা গুতাগুতি আছে, অর্থাৎ এর সংকরণ কি হবে,
কি হবে না, ছাত্ররা গাইডে দেখে একটা, বিভিন্ন বইতে দেখে আরেকটা। অধ্যায় 4 এবং অধ্যায় 5 এর লাস্ট 4টি টপিক, অর্থাৎ অধ্যায় 4 এর 3টি টপিক এবং অধ্যায় 5 এর শুধুমাত্র একটি টপিক, আমি পূর্বে বলেছিলাম। অধ্যায় 4 এ রাসায়নিক পরিবর্তন, তোমরা জানো এই রাসায়নিক পরিবর্তনে অনেকের জীবনও পরিবর্তন হয়ে যায়, কারণ এটা একটা বিশাল টপিক এবং বিশাল অধ্যায়। অধ্যায় 4 এর জন্য 3টি টপিক রয়েছে। টপিক 7 এ কি রয়েছে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা ও লাসাতেলিয়ার নীতি। এখানে তোমাদের জন্য একটি সুবিধা হয়েছে, লাসাতেলিয়ার নীতি তোমরা আগে থেকেই পারো, রাইট? যারা না পারো তারা একটু সংক্ষেপে দেখে নিও লাসাতেলিয়ার নীতি, তবে পরীক্ষায় আসবে। পরবর্তী টপিক হচ্ছে কেপি ও কেসি নির্ণয়। কেপি ও কেসি নির্ণয় খুব ইজি। কেপি কেসি নির্ণয়ের যে প্রবলেমগুলো আসে এগুলো আসলে কোরিলেট হচ্ছে কেপি কেসি এর সাথে। এই দুইটা টার্মের ম্যাথ প্রায় সেম সেম, এবং এগুলো করতে গেলে একটু মানে তোমরা ধোঁকা খাও বা এগুলোর আনসার মিলাতে পারো না, বা তোমরা একক লিখতে ভুল করো, বাট একটু কনসেন্ট্রেট দিলে কেপি কেসি পারা যায়। পরবর্তীতে আমরা দেখি স্বাভাবিক দ্রবণ ও বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। স্বাভাবিক দ্রবণের পিএইচ নির্ণয় হয়তো 9 এ পড়েছো। বাফার দ্রবণটা নতুন, আমরা জানি ইন্টারমিডিয়েটে। এবং বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের জন্য আলাদাই সমীকরণ রয়েছে, হ্যান্ডারসন-হেসেলবার্গ সমীকরণ, রাইট? এখন অনেক সময় হ্যান্ডারসন-হেসেলবার্গ সমীকরণ মিলাতে পারো না, কোচিং এ দেখা যায় হ্যান্ডারসন-হেসেলবার্গ সমীকরণ তুমি পারো, অঙ্ক মিলছে, বাসায় গেলা অঙ্ক করলা, মেনে না। অর্থাৎ ব্যাপারটা এমন, মিল গায়ে কা ভি ফির জুদা হুই, তাই না? কিন্তু বাফার দ্রবণের ম্যাথগুলো প্রত্যেকটা এক প্যাটার্নে করা যায়, একটা ট্রিক্স আছে। তা আসি আমরা শেষ অধ্যায়, কর্মমুখী রসায়ন, অধ্যায় 5 কর্মমুখী রসায়ন, তাই না? কর্মমুখী রসায়ন তোমাকে কর্মবিমুখ করে দিয়েছে, তাই না? ব্যাপারটা এমন, কর্মমুখী রসায়ন অধ্যায় অনেক বড়, কিন্তু টপিক আসে একটাই, এবং শর্ট সিলেবাসের জন্য তো একটাই, একবারে বলা চলে একটাই, সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি ও তার খাদ্য সংরক্ষণ কৌশল। অর্থাৎ তুমি কিভাবে ভিনেগার প্রস্তুত করবে এবং ভিনেগার কিভাবে খাদ্যকে সংরক্ষিত রাখে, অর্থাৎ খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে। এবং ভিনেগার দুই ধরনের আমরা জানি, এই দুই ধরনের ভিনেগার কিভাবে প্রস্তুত করব এই বিষয়ে ইন ডিটেইলসে ছোট্ট একটি লেকচার হচ্ছে আমাদের অধ্যায় 5 এর আয়তনভুক্ত। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি তোমরা আমার এই আজকের লেকচারটি বা আজকের সাজেশনটি সুন্দর মতো ফলো করবে এবং তোমার এইচএসসি পরীক্ষাকে সাফল্যমণ্ডিত করবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তীতে।